সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তার পানি, নদী খাল দখল ও পাহাড় টিলা কাটায় সিলেটের প্রতি বছর ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। চট্টগ্রামে ২৬টি পাহাড়ি ঝুঁকি নিয়ে বাস করে লক্ষাধিক মানুষ। বর্ষায় পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগের পরামর্শ। এবার বিস্তারিত। উজানের পাহাড়ি ঢলে তিস্তায় আবারও পানি বাড়ছে। একই সাথে আগামী ৪৮ ঘন্টায় উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদীর পানি ফের বিপদসীমা পেরিয়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে তিস্তার উজানে গ্যাংটক সিকিমে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে রংপুরের কাউনিয়া পয়েন্টে ২৪ ঘন্টায় ৩০ সেন্টিমিটার পানি বেড়ে গেছে। ছুঁই ছুঁই করছে বিপদসীমা। তবে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, খাসিমারা সহ সব নদ নদীর পানি বিপদসীমার অনেকটা নিচে নেমে গেছে। প্লাবিত এলাকা থেকেও নেমেছে পানি। আশ্রয় কেন্দ্রে থেকে বাড়ি ফিরেছেন অনেকে। তবে বন্যায় বসত ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। গরুদর ভাঙে গেছে, অবস্থা খারাপ। আমার বাচ্চাটি লইয়া খাইতেও পারি না, এবেলা গড় বানাইতাম কিলে আমি। ঘরের অবস্থা বেশি সুবিধা না, মানে চতুর্দিকে মানে ভাঙ্গা ঘর পড়ে গেছে। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী এমরালুল হক চৌধুরী। প্রায় ৯৫ ভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে, কিন্তু বন্যার ক্ষত রয়ে গেছে সুনামগঞ্জের নদী তীরবর্তী এবং হাওড়া এলাকার মানুষের মধ্যে। যারা নিম্নাঞ্চলে বসবাস করেন, বিশেষ করে তাদের ঘরবাড়ি, তাদের নিজের যে আবাসস্থলটা, সেই গৃহটির বিটের মাটিটুকু সরে গেছে ঢেউয়ে অথবা নদীর তুরে। তাদের সেই আবাসস্থলটি পুনর্নির্মাণ এবং সংস্কারের জন্য সরকারি এবং বেসরকারি সহায়তা তারা চেয়েছেন। নদী খাল দখল, অবাধে পাহাড় টিলা কাটার কারণে সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। প্রতি বছর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে মানুষ। জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া হাজার কোটি টাকার প্রকল্প কাজে আসছে না দখলদারদের দৌরাত্মে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালের ভয়াবহ বন্যার পর চলতি বছরে এক মাসে দুইবার বন্যার কবলে পড়েছে সিলেট। প্রথম দফা ২৭শে মে আর দ্বিতীয় দফা ১৫ই জুন নগরীসহ বিভাগের ৪ জেলায় দুর্ভোগে পড়েন লাখো মানুষ। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প কারখানার দূষণ, পলিতে ভরাট সহ নানা কারণে সুরমা, কুশিয়ারা সহ সিলেট বিভাগের ৩১টি নদী আজ সংকটাপন্ন বলছেন বিশেষজ্ঞরা। পানি যে চলে যাবে সেই যে ছড়াগুলো আগে ছিল, সেই ছড়াগুলো অনেকগুলোই মানে সংকুচিত হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং ভরাটও হয়ে গেছে। প্রাকৃতিক কারণেও হয়েছে, আর মানুষরা এই ময়লা আবর্জনা ফেলে সেটাও করেছে। তো এই সমস্ত কারণগুলোই কিন্তু বিপক্ষে যাচ্ছে। আগামী জুলাইয়ের হয়তো লাস্টের দিকে আরেকটি বন্যা আসতে পারে, কারণ তখন ভরা বর্ষা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ বৃষ্টিপাত এক মাসে হওয়ার কথা ছিল তা ৩ থেকে ৪ দিনে হয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পে ১০৭৮ কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। তবু রক্ষা হয়নি বন্যা ও জলাবদ্ধতা থেকে। সিটি মেয়র জানালেন, বন্যা মোকাবেলায় সব মন্ত্রণালয়কে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সবাইকে ইন্টিগ্রেটেড করে আমরা আগামী দিনে একটি, খালি শুধু সিলেট সিটি নয়, আমি সিলেট সিটির কথা বলছি না, আমরা সমস্ত এই অঞ্চলটাকে, সিলেটের আমাদের গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট, আপনার কোম্পানিগঞ্জ, আপনার জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, এই কারণটা হলো এই দিক থেকে কিন্তু পানির ডলটা আসে। আমরা যদি এই সব কিছু যদি আমরা প্ল্যানিং করে না গাই, তাহলে এরকমই কিন্তু খনন করা হবে, আর আবার কিছুদিন পরে আবার পলিবাড়ি উঠে যাবে। সিলেট জেলায় ৩৫টি, সুনামগঞ্জে ৯৭টি, মৌলভীবাজারে ৮টি ও হবিগঞ্জে ২৮টি নদী ছিল। এর মধ্যে অনেক নদ নদী এরই মধ্যে হারিয়ে গেছে। নদী রক্ষা কমিশনের সর্বশেষ ২০২৩ সালের হিসেব মতে বেশ কিছু নদীর তীর ১১৯৪ জন দখল করে রেখেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে।
চট্টগ্রাম মহানগরীর ছোট বড় ২৬টি পাহাড়ে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস নিম্ন আয়ের লক্ষাধিক মানুষের। বর্ষা এলেই বাড়ে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। পাহাড়ে বসবাসকারীদের স্থায়ীভাবে সরাতে ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমন্বিত উদ্যোগের পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুর রাকিবের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। সীমিত আয়, তাই স্বল্প খরচে চট্টগ্রামের পাহাড়গুলোতেই ঠাঁই নেন শ্রমজীবী মানুষগুলো। পরিবার নিয়ে ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কেটে করা বসতিতেই বছরের পর বছর থাকছেন তারা। অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ, পানি, গ্যাসের সুবিধা আছে এসব বসতিতে। চলাচলের জন্য আছে সড়কও। ২-৩ হাজার টাকা দিয়ে বাইরে গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকতে পারে না, ওদের ওই অভ্যাসপত্র নাই যে মানুষ ঘর ভাড়া দেয়, তো ওরা এখানে ওই জন্য থাকতে বাধ্য হচ্ছে। যারা আসাম বিষয়তে ঝুঁকি, যারা গরিব, তারা এখানে বসবাস করতেছে। এখানে তার মানুষ আর কেউ আসে এখানে তো ইয়ে করতেছে না। বর্ষা এলেই বাড়ে প্রশাসনের তৎপরতা। উচ্ছেদের চেয়ে সতর্ক করতেই বেশি আগ্রহী তারা। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসেব বলছে, গেল এক বছরে জেলা প্রশাসনের ৫১টি অভিযানে উচ্ছেদ করা গেছে মাত্র ১১টি পরিবারকে। অথচ নগরীর ২৬টি পাহাড়ে বসবাস করছে ৬,৫০০-এর বেশি পরিবার। প্রশ্ন উঠেছে, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে স্থায়ীভাবে বসতি সরানো যাচ্ছে না কেন? পাহাড়গুলোর মালিকানা বিভিন্ন দপ্তর সংস্থার, তারা যদি ফেন্সিং করে রাখেন, সীমানা প্রাচীর দিয়ে রাখেন, তাহলে নতুন করে কেউ সেখানে স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু সেটি না করার কারণে কিন্তু আমরা নামিয়ে নিয়ে আসছি, আবারও কিন্তু পরবর্তীতে উঠে যাচ্ছে। এখান থেকে বিপুল জনগোষ্ঠীকে কিন্তু সরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ, এবং এখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় অনেকের অভিযোগ, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন এসব পাহাড়ে বসতি স্থাপনে প্রত্যক্ষ মদদ দেন এলাকার জনপ্রতিনিধিরা। আমরা দেখেছি যে এখানে অনেকেই সম্পৃক্ত রয়েছেন, এবং তাদের বিরুদ্ধে আমরা ২-১ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। তার বাইরে ২-১ কাউন্সিলরের বিরুদ্ধে যখন অভিযোগ আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমরা শোকজ করেছি। পরিবেশ আন্দোলন কর্মী ও নগরবিদেরা বলছেন, উচ্ছেদ আর সতর্ক করে এই সংকট সমাধান করা সম্ভব না। পাহাড়ে বসবাসরতদের স্থায়ীভাবে সরাতে জরুরি সমন্বিত উদ্যোগ। অবশ্যই সরকারি সভা সংস্থাগুলোর সমন্বয়, দৃঢ় সমন্বয় দরকার এবং কার্যকর সমন্বয় দরকার, শুধু লোক দেখানো নয়। আমরা আশা করব বেসরকারি প্রতিষ্ঠান বা মালিকানাধীন যে পাহাড়গুলো আছে, সরকারের পক্ষ থেকে তাদেরকেও আহ্বান করা হোক। পাহাড়ের যে সরকারি যে পাহাড়গুলো, সরকার কঠোর হোক, পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাহাড়ে বসবাসকারী এই অবৈধ যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য, এবং যারা পাহাড়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ ও পানির সংযোগ থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকারি হিসেবেই গত ১৬ বছরে চট্টগ্রাম নগরীতে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ১৯১ জন। এই পুরো সময় জুড়ে প্রশাসনের মৌসুমি সতর্কতা আর উচ্ছেদের পরেও অবস্থার পরিবর্তন হয়নি। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানের থানচি উপজেলার শিম্পলাম্পিপাড়া ও তাজিংডক পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলাকালে সকালে কেএনএফ এর পোশাক পরা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বান্দরবান পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, মরদেহটি থানচি থানায় রাখা হয়েছে। এছাড়া যৌথ বাহিনীর সাথে অভিযানে যাওয়া ২ জন পথ প্রদর্শক মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পার্বত্য এলাকায় কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে এবং শান্তি ফিরিয়ে আনতে জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনপ্রতিনিধি ও গ্রাম প্রধানদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর কারণে পার্বত্য জেলা প্রায় অচল হয়ে গেছে। দ্রুত পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে মর্টার শেল ও ভারী গোলা বিস্ফোরণের শব্দে প্রায় প্রতিদিনই কাঁপছে কক্সবাজারের টেকনাফ। উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আহমদ বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল পর্যন্ত অনেক বেশি গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এপারের নাফ নদীর আশেপাশের এলাকার মানুষের। এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, রাখাইনে বিস্ফোরণের ঘটনায় টেকনাফ সীমান্তের প্রতিটি গ্রামে পরিস্থিতি পর্যবেক্ষণের বিশেষ নজর রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল।
বগুড়ায় জেলা কারাগারে ছাদ ভেঙে ফাঁসি 4 আসামি পালানোর ঘটনা ঘটেছে। পরে তাদেরকে গ্রেফতার করা হলেও এই ঘটনায় কারো কর্তৃপক্ষের গাফিলতি এবং কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ উঠেছে। বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উঁচু প্রাচীর ঘেরা কারাগারের লোহার গরাদ আর দরজা জানালাবিহীন কন্ডেম সেল বাঁধা হলেও পালানোর অন্য কৌশল নিয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ। গতকাল গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে আসে তারা। পরে ভোরে তাদের কারাগারের আশেপাশ থেকে আটক করে নেওয়া হয় গোয়েন্দা শাখার হেফাজতে। এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার। এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক 3:55 এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা ও সদর ফাঁড়ি যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যে নিশ্চয়ই জানেন যে জেলখানার পাশেই করত নদী এবং সেই জেলখানার সাথে একটি ব্রিজ আছে। এই 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া, কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে। এদিকে আসামি পালানোর এমন ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ করেছেন এলাকাবাসী। মনে হয় যে ওই আসামি মানুষ না, হয়তো জিনভূত, আর না হলে প্রশাসনের এখানে সহযোগিতা ছাড়া পালাতে পারে না এই জেলখানে এই বাউন্ডারির ভেতর। নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই 4 জন ফাঁসির আসামি কিভাবে এখান থেকে তারা পালিয়ে গেল এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে সুচারুরূপে তদন্ত করে দেখা দরকার। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসাবে রাখা হয়েছে। তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কিনা বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কিনা ইত্যাদি এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য। এই ফাইন্ডিংস পাওয়ার পরে তারপর আমরা যথাযথ ব্যবস্থা নেব। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি কারা কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক। সংসদ সদস্য আনার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও আলামত উদ্ধারে ঝিনাইদহ এবং খাগড়াছড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। আনার হত্যার ঘটনায় পলাতক মুস্তাফিজুর রহমান ফকির এবং ফয়সাল আলী সাজিকে ধরতে খাগড়াছড়ি পাহাড়ে দুপুর পর্যন্ত হেলিকপ্টার দিয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক দল এ অভিযানে অংশ নেয়। এদিকে আনার হত্যা মামলার অন্য আসামি কাজী কামাল আহমেদ বাবুকে সাথে নিয়ে তার ফেলে দেওয়া মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে চালানো অভিযান শেষ হয়েছে। শহরের পায়রা চত্বর ও স্টেডিয়াম এলাকায় থাকা মোট 2টি পুকুরে ডুবুরি নামিয়ে এ অভিযান চালানো হয়। এমপি আনার হত্যার পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে গ্যাস বাবু নামে পরিচিত আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গেল 7 জুন ঝিনাইদহ থেকে আটক করে পুলিশ। আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়েছি। আলোচনার মাধ্যমে সাংবাদিক এবং পুলিশ বাহিনীর মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি অবসানের কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে খুলনার বয়রা পুলিশ লাইনে
4তলা অস্ত্রাগার ভবন, 6তলা মাল্টিপারপাস ভবন, 600 কেভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন তিনি। এ সময় পুলিশ সদস্যদের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা আবারও জানান আইজিপি। অনুষ্ঠানে কেএমপি কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক সহ পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে খবরগুলা এসেছে এগুলা তদন্ত হচ্ছে, তদন্ত করলে আসল তথ্য বের হবে, যেটা তদন্তাধীন বিষয়ে আমি কথা বলতে চাই না। আর আমি দেখেছি শুনেছি যে এই আমাদের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তাদের আবার বৈঠক হয়েছে। আশা করি যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মধ্যেও দিয়েই নিরসন হবে ইনশাআল্লাহ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতন ও চাকরি প্রত্যাশীদের হলে আটকে রেখে নির্যাতন ও টাকা দাবির অভিযোগে বিভিন্ন বিভাগের 9 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এই 9 শিক্ষার্থী সহ অপর 4 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত 4 জুন রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিউর রহমান হলের 306 নম্বর কক্ষে শারীরিক শিক্ষা ও ক্রীড়ার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিন রহমানকে রাতভর নির্যাতন করা হয়। এছাড়া গত বছরের 7 ডিসেম্বর লিফট অপারেটর নিয়োগ নির্বাচনী পরীক্ষার দিন কয়েকজন চাকরি প্রার্থীকে হলে আটকে রেখে টাকার দাবিতে তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়। এই 2 ঘটনায় সম্পৃক্ত থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা বিভাগের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে ঈদ পরবর্তী তৃতীয় হাটেও চামড়ার ধারাবাহিক দর পতন হয়েছে। মঙ্গলবার বসা এই হাটে আগের 2 হাটের মতোই পাইকার ও ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া না কিনে ইচ্ছা মাফিক দরে কিনেছেন। কাঁচা চামড়া রেখে লাভের আশায় আর খরচ না বাড়িয়ে বাধ্য হয়ে তা বিক্রি করেছেন ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া না কেনায় তাদের লোকসান গুনতে হচ্ছে। ঈদ পরবর্তী চতুর্থ হাট বসবে আগামী শনিবার। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মালগাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতরাতে এই ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, নুরুল সহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে মালগাড়া সীমান্তে গেলে বিএসএফ এর টহল দল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ সহ পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মুন্সিগঞ্জের সদরে ধলেশ্বরী নদীর তীরের অবৈধ 50টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। শহরের হাট লক্ষ্মীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে আধা পাকা এবং টিন কাঠের স্থাপনা নির্মাণ করেছিল দখলদাররা। অভিযানে এসব স্থাপনা স্ক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এসব স্থাপনার মালিকদের কারো কারো দাবি আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে এবং নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক জানান, নদী রক্ষার্থে বিধি মোতাবেকই তীর দখলমুক্ত করা হচ্ছে। নদীর তীরে 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে 2 দিন ব্যাপী এই অভিযান। ধলেশ্বরী তীরে 153টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রথম দিনে অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রজনন, স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হয়েছে আজ। 12 মাসব্যাপী প্রকল্পে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের 10টি চা বাগানের 38 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে 5 জন পুরুষ ও বাকিরা নারী। প্রশিক্ষণার্থীদের তাদের নিজেদের অবস্থা ও সমস্যার মানচিত্রায়ন, তাদের জন্য প্রযোজ্য শ্রমমান, শ্রম আইন ও অধিকার সম্পর্কে জানা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যথাযথ জ্ঞান এবং গর্ভবতী নারী সুরক্ষায় করণীয় এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চা শ্রমিকদের নিয়ে লেখা 2টি বইও প্রকাশ হয় এই আয়োজনে। চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকা থেকে 1 কেজি 760 গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আসামি আলমগীর জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, আসামি নিজের বাড়ির পাশে বেগুন ও মরিচ খেতে প্লাস্টিকের কৌটায় ভরে মাটির 2 ফুট গভীরে হেরোইন লুকিয়ে রেখেছিল। তারা 1 কেজি 760 গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মোবাইল ফোন মার্কার প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ.এম. জয়লাল আবেদিনের কাছ থেকে 23,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে একজন প্রিজাইডিং ও 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের জেরার মুখে ঘটনার সত্যতা স্বীকার করেন প্রিজাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান। অপর 2 সহকারী প্রিজাইডিং হলেন উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। পৌরসভার সদ্য সাবেক মেয়র হারিচুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় এই পদটি শূন্য হয়েছে। সড়কে অযাচিত ঝুঁকিপূর্ণ ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ সহ নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন রুটে আইন অমান্য করে চলাচলকারী পরিবহন মালিকদের জরিমানা করা হয়। সেই সাথে অযাচিত যানবাহন চলাচলে সতর্ক করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। দীর্ঘদিনের প্রচেষ্টায় নিজস্ব ডিজাইনের পরিবেশ বান্ধব বাইক তৈরি করেছেন একজন রংপুরের উদ্যোক্তা। বাইকটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে তা দেখার জন্য প্রতিদিনই মানুষের আগ্রহ বাড়ছে। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আকর্ষণীয় এই বাইকটির উদ্যোক্তা ইফতেখার আলম মাসুদ, যিনি একটি দুর্ঘটনার পর নিজের চলাচলের সহায়ক হবে এমন একটি বাইক তৈরির প্রয়োজনীয়তা বোধ করেন। সেই ভাবনা থেকে দীর্ঘদিনের চেষ্টায় তৈরি করেন এই বাইকটি। এতে সময় লেগেছে প্রায় 1.5 বছর, খরচ হয়েছে 4 লাখ টাকার বেশি। বাইকটি নিজের জন্য তৈরি করলেও মানুষের আগ্রহ দেখে পুলকিত এর উদ্যোক্তা। তাই পৃষ্ঠপোষকতা পেলে এটি উৎপাদন করে দেশের বাজারে ছড়িয়ে দিতে চান তিনি। আমি একবার সড়ক দুর্ঘটনায় মোটামুটি আমার পায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়, মেজর অপারেশন করতে হয়। আমাকে অবশ্যই একদিন না একদিন সুস্থ করবেন, তো আমি সেই আশায় ছিলাম। আর মনে মনে চিন্তা করতাম যে আসলে নিজের সচ্ছলতার জন্য একটা গাড়ি বা একটা রিক্সা বা অটো দরকার। তখন অনেক কিছু চিন্তা করার পরে চিন্তা করলাম যে 3 চাকা বা 2 চাকা এগুলো যান আমার জন্য আর চলবে না। তখনই সিদ্ধান্ত নিই যে আমি একটা গাড়ি তৈরি করি যেটা 4 চাকার হবে। বাইকটিকে আরও আকর্ষণীয় ও উন্নত করার কাজ করছেন মাসুদ। এটি চলে 60 কিলোমিটার গতিতে। তিনি একে 90 থেকে 100 কিলোমিটার গতিতে চলার উপযোগী করছেন বলে জানিয়েছেন। মাসুদ রানার দীর্ঘ প্রচেষ্টায় বাইকটি এতটাই আকর্ষণীয় যে তা সাধারণ মানুষের নজর কেড়েছে। তাই এক নজর দেখার ও বাইকটি সম্বন্ধে জানার আগ্রহ অনেকের। উনি চাইলে বাজারজাত করতে পারে, কেনার কাস্টমারও পাওয়া যাবে। যদি গাড়ি রংপুরে এরকম গাড়ি যদি উনি আরও 10-15টা ছাড়তে পারে তা গর্ব হবে। পরিবেশ বান্ধব এই বাইক চালাতে খরচ অনেক কম হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা তৈরি হয়েছে। বাইকটি সহজলভ্য ও বাজারজাত করা গেলে অনেকেই এর সুবিধা পাবে বলে মনে করেন তারা। তা গাড়িটা দেখে মনে হচ্ছে যে কারো অপছন্দ হবে না। ইফতেখার আলম মাসুদ রংপুর নগরীর লাকিপাড়ার বাসিন্দা। তিনি নেস্কো রংপুরের একজন কর্মী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তার পানি, নদী খাল দখল ও পাহাড় টিলা কাটায় সিলেটে প্রতি বছর ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। চট্টগ্রামে 26টি পাহাড়ি ঝুঁকি নিয়ে বাস করে লক্ষাধিক মানুষ। বর্ষায় পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগের পরামর্শ। বগুড়ায় কারাগারের ছাদ ভেঙে পালালো ফাঁসির 4 আসামি। ফের গ্রেফতার করা হলেও কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ স্থানীয়দের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।